2024 নার্সিং ভর্তি পরীক্ষায় এমএন নার্সিং গ্রুপ থেকে সায়ন জাতীয় মেধা তালিকায় 46তম, সাগর 128তম সহ অসংখ্য শিক্ষার্থী শেরে বাংলা নগর, চট্টগ্রাম নার্সিং কলেজ সহ সবখানে এত ভালো ভালো রেজাল্ট করতে পারলে তুমি কেন পারবে না মাত্র একটা সিট পেতে? সেকেন্ড টাইম ব্যাচে ভর্তি চলছে, ডিসকাউন্টে ভর্তি হয়ে যাও মাত্র 2200 টাকায়। চাইলে 1500 টাকাতে ভর্তি হয়ে এক মাস পরে 700 টাকা দিতে পারো। অবাক করা বিষয় হলো আমাদের কোচিংয়ে ভর্তি হলে এক্সট্রা একটা বইও কিনতে হয় না, একটাও না। আমরা যে পিডিএফ গুলো তোমাদেরকে দেবো এগুলো তোমাদের জন্য এনাফ। স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপে অথবা ফোন কলে যোগাযোগ করে ভর্তি হয়ে নাও। আজকে আমরা আমাদের বাংলা প্রিপারেশন সম্পর্কে দুই একটা কথা বলবো, যেহেতু আমরা নতুন আমাদের প্রিপারেশনটা শুরু করেছি এবং এবছর আমাদের প্রিপারেশনটা আরেকটু আপগ্রেড থাকবে। হ্যাঁ, বাংলার আমাদের যে প্রিপারেশনটা এবছর আরেকটু আপগ্রেড থাকবে। আমাদের বাংলা প্রিপারেশনের জন্য তোমরা তো সেকেন্ড টাইমার, রাইট? তো সেকেন্ড টাইমারদের আশা করি আমাকে বুঝাইতে হবে না যে তোমাদের বাংলা প্রিপারেশনটা, এই যে মনির চৌধুরী, আমি যে বইটা খুলে আছে এটা কিন্তু মনির চৌধুরীর বই, নবম দশম শ্রেণী যে বই ছিল না সেই বই। এটা একটা পিডিএফ ফাইল, তোমরা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারো বা আমাকে ইনবক্স করে আমার কাছে থেকেও নিতে পারো। আর এই বইটা কিন্তু লাইব্রেরিতে কিনতে পাওয়া যায় পুরানা। সো পুরানা যদি কিনতে পারো তাহলে তো হয়ে গেল। নুসরাত জাহান বলছে যে ভাই আজকে ইংলিশ ক্লাস হবে না। না, আজকে আমরা বাংলা ক্লাস করবো। ইংলিশ করতে করতে অনেক একঘেয়ে হয়ে গেছে, তো এই জন্য এই অবস্থা আর কি। বাংলা আজকে আমরা পড়বো। তো যেটা বলতেছিলাম, এটা মনির চৌধুরীর বই। এখন আমি পুরানো স্টুডেন্টদেরকে অনেকবার বলছি, নতুনদেরকেও আরেকবার বলি যে আমাদের প্রিপারেশনের জন্য মনির চৌধুরীর বই লাগবে, আর আমাদের বাংলা প্রথম তেমন লাগবে না। বলছিলাম আমি এই কথাটা, আর সেটা কিন্তু মিলেও গেছে আলহামদুলিল্লাহ। বাংলা থেকে কোনো তেমন কোয়েশ্চেনই আসেনি, মানে প্রথম পত্র থেকে। আচ্ছা, এরপরে দরকার হবে তোমার ভোকাবুলারি, কবির পরিচিতি আর বিদেশি শব্দগুলা এবং পাশাপাশি কিছু প্র্যাকটিস। এই তোমার জন্য যথেষ্ট, এর বেশি কিছু লাগবে না। একদম মোটা মোটা লেকচার শিট পড়ার কোনো প্রয়োজনীয়তাই আমি দেখি না, এবং তোমরা এই বছর দেখছো, আমাকে ব্যাখ্যা করার প্রয়োজন হয়, তোমরা এটা দেখছো। আচ্ছা, এখন তোমাকে বলি যে আমরা এটা শুরু থেকে শুরু করছি। বাংলা যে মনির চৌধুরীর বইটা, এটা আমরা একদম স্টার্ট করছি, একদম মানে কি বলবো, এই যে 18 নম্বর পেজ তোমরা দেখতে পাচ্ছ, 18 নম্বর পেজ থেকে শুরু করছি। এইখান থেকে একদম শেষ পর্যন্ত ঠেকাই দিব এবং তোমাকে বুঝতেই দিব না যে বাংলা একটা কঠিন সাবজেক্ট ছিল। তাহলে সবাই রেডি কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো, সবাই প্রস্তুত কিনা? একটু চেয়ার আপ করো কমেন্টে, আমি একটু দেখি। আচ্ছা, এত কম কেন স্টুডেন্ট? মাত্র 7 জন। কিছু করার নেই। এই যে আমি যে পেইডের ক্লাস নেই, পেইডের ক্লাসে তোরা দেখছিস না যে মিনিমাম 30টা স্টুডেন্ট থাকে, তা আমি বলি যে এত কম কেন? এই জন্যই তোমরা ফ্রি ক্লাস পাও না। এটা হইতেছে তোমাদের ব্যর্থতা আর কি। তোমরা ফ্রি নিতে জানো না। যদি আমার ক্লাসে 50 জন থাকতো, আমি দিনে 2টা করে ক্লাস দিতাম। নেশা লাগতো। একটা স্টুডেন্ট, একটা টিচারের কাছে নেশা হচ্ছে যে অনেক স্টুডেন্ট ক্লাস করতেছে, এটা দেখতে ভালো লাগে। এইটাই, তোমরা তো এটা করো না। আচ্ছা ঠিক আছে। কণিকা বলছে ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, সবাই রেডি? তাহলে চলো আমরা শুরু করি। দেখো, আমরা ধ্বনিতত্ত্ব থেকে শুরু করব। যদি আমরা মনির চৌধুরীর বইটা পড়তে যাই, তাহলে আমাদের প্রথম যে টপিকটা পড়তে হবে সেটাই হচ্ছে ধ্বনিতত্ত্ব। ইংলিশ পড়তে যেমন আমাদের রাইট ফ্রম ভার্ব শুরুতে পড়তে হয়, ধ্বনিতত্ত্ব আমাদেরকে শুরুতে পড়তে হবে বাংলা পড়ার আগে। তবে এই অধ্যায়টা অনেক বড়, প্রায় 10 পেজ মতন আছে, কিন্তু তুমি অ্যাডমিশন পরীক্ষার্থী, তাই তোমার 10 পেজ লাগবে না, লাগবে মোটামুটি 5 পেজের মতন। এবং সেগুলো কি কি, সেইগুলোই আজকে আমরা দেখব। আমি এখানে আঁকায় দিব, তোমরা চাইলে এনসিটিভি কর্তৃক স্বীকৃত পিডিএফটা একদম ক্রোম থেকে ডাউনলোড করে নিতে পারো, সবার ফোনে পেয়ে যাবা, বা আমার কাছে বলেও এটা পেয়ে যেতে পারো। তো শুরুতে আমি তোমাদেরকে কিছু জিনিস দেখাই দিচ্ছি। এই যে এখান থেকে আমি যে জিনিসগুলো দেখাই দিচ্ছি, এগুলো একটু পড়তে হবে, খুবই সোজা। সেটা হচ্ছে বাংলা ভাষার মৌলিক ধ্বনিগুলোকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, এটা তোমরা জানো। আর আরেকটা বিষয়, সেটা হচ্ছে যদি কোনো প্রকার বাধা না পায়, মুখে যদি কোনো প্রকার বাধা না পায়, তাহলে সেটা স্বরধ্বনি। আর যদি বাধা পায়, যদি ঘর্ষণ লাগে, বাধা পাবে ঘর্ষণ লাগে, তাহলে সেটাকে বলা হয় ব্যঞ্জনধ্বনি। এইখানে এই যে এই তথ্যটা দেখতে খুবই পিচ্ছি লাগতেছে, বাট এটা একবার কোয়েশ্চেনে আসছিল তোমাদের পরীক্ষাতে এটা একবার কোয়েশ্চেন করা হয়েছিল। সো বুঝতেই পারছো। দেখো, ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় কি? বর্ণ। একবার কোয়েশ্চেনে এসেছিল তোমাদের এটা ডিপ্লোমাদের। আচ্ছা, আমি একটু কমেন্টগুলো পড়তেছি। ভাইয়া প্যারা হয়ে গেছিলাম আপনার ক্লাস করতে, একদম ইজি হয়ে গেছিল। হ্যাঁ, এবারেও সবাইকে একদম বাংলা ইজি করে দিব মাহমুদা, একবারে পানির মতন সোজা করে দিব। তো দেখো, যেটা বলতেছিলাম, এই তথ্যটা পড়তে হবে, আর এইখানে কিছু ছোটোখাটো কথাবার্তা আছে, এগুলো একটু রিভিশন করে নেবা। কিন্তু এই 4টা তথ্য তোমার এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসো বাংলা বর্ণমালার ক্ষেত্রে। এখানে কি কি পড়া লাগবে? আমি জাস্ট যা দাগায় দিতেছি, এর বাইরে পড়ার প্রয়োজন নাই, শুধুমাত্র এগুলোই পড়বা। এইটা খুবই গুরুত্বপূর্ণ। এটা তোমাদের কোয়েশ্চেনে এসেছিল একবার, যে বাংলা বর্ণমালায় মোট 50টা বর্ণ আছে। কয়টা আছে ভাইয়া? মোট 50টা বর্ণ আছে। স্বরবর্ণ 11টা, আর 39টা হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ঠিক আছে, আমরা এখনো মেইন পয়েন্টে যাই নাই, সামনে আসতেছে, টুইস্ট আসতেছে। আচ্ছা, তারপরে এই যে এত বড় একটা পেজ দেখতেছো, এই পেজের মধ্যে এগুলা কিচ্ছু পড়ার প্রয়োজন নাই, ডিরেক্ট চলে যাবে এই জায়গাটাতে। এখানে পড়বা ওই আর ও, এই দুইটা কি? যৌগিক স্বরধ্বনি। যৌগিক স্বরধ্বনি কাকে বলে জানো? যদি একাধিক মৌলিক একসাথে হয়ে যায়, তাহলে সেটাকে কি বলা হয়? যৌগিক। যেমন দেখো, এই যে ওইটাকে যদি আমরা উচ্চারণ করি, তাহলে কেমন হয়? সুরীয় আর রস্বই মতন উচ্চারণ হয়, ওই। অ আর রস্বই, ওই। এই যে এই দুইটা কিন্তু মৌলিক, রাইট?
এই দুইটা হচ্ছে মৌলিক, মাথায় রাখবা কিন্তু। এই একটা জিনিস মাথায় রাখবা যে এই যে দেখো রস্বই আর সূর্য, এটা মিলে উচ্চারণ হলো ওই, আবার সূর্য আর রস্ব ও, এটা মিলে উচ্চারিত হইল ও। আচ্ছা, এটা আমরা বুঝতে পারতেছি যে এই দুইটা হইতেছে যৌগিক। আচ্ছা, এরা যদি যৌগিক হয়ে থাকে তার মানে এই যে ছোট ছোট যে দুটো আছে আমি এখানে দেখাচ্ছি, এই যে সূর্য, রস্বই আর রস, এরা নিশ্চয়ই মৌলিক। এই যে এরা নিশ্চয়ই মৌলিক, হ্যাঁ অবশ্যই, এটাই হইতেছে ট্রিক। এইটাই তোমরা অনেকে বুঝতে পারো না, এই জিনিসগুলো লুকায়িত থাকে। পরীক্ষায় কোয়েশ্চেন আসবে যে মৌলিক কোনটা, তুমি বলবা যে আরে যৌগিক তো পড়ছি, মৌলিক তো পড়ি নাই, তাহলে কেমন উত্তর করবো? এইটাই হইতেছে সেই জিনিসগুলো যেগুলো চিপাচাপিতে থাকে। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? এই দুইটা তো যৌগিক বুঝছি, কিন্তু সূর্য, রস্বই, রস্যু এইগুলা মৌলিক। মৌলিক কি এইগুলাই শেষ? না, আরো আছে, সামনে আমরা দেখছি। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা একটু নিচের দিকে যাব এবং এখান থেকে দেখো এই যেখানে আমরা অনেক কিছু বুঝতে পারছি, দেখতে পাচ্ছি অনেক কিছু লেখা আছে, কিন্তু এর মধ্যে থেকে শুধুমাত্র তোমার লাগবে এই যে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার এবং ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় ফলা। এর বেশি কিছু তোমার এই পেজের কিচ্ছু পড়ার দরকার নেই, একদম চলে যাও এই দিকে। আচ্ছা, এখানে একটা ছোট কথা উল্লেখ করে রাখি, তোমরা যে মনির চৌধুরীর এই বইটা পড়তেছো, এই বইটা পুরাটা যদি তুমি শেষ করে ফেলো তাহলেও তুমি পরীক্ষাতে চান্স পাবা না। এটাই হইতেছে ম্যাটার। তুমি এখন মনে করতেছো যে বাসায় প্রিপারেশন নিব, আমি বাসায় প্রিপারেশন নিয়ে এই সবগুলো কমপ্লিট করে দিব, হবে না, পসিবল না। কারণ হইতেছে তুমি বইটা কমপ্লিট করলেও পাবা না, কিছু কিছু এমসিকিউ আছে যেগুলো তুমি বইয়ের মধ্যে থেকে কমনই পাবা না, ওইগুলোর জন্য এক্সট্রা পড়তে হবে। এক্সট্রাটা কি? এই যে দেখো এইখানে, এই যে এখানে কিছু জিনিস তোমাদের জন্য রাখছি, দেখতে পাচ্ছ লেখা, এইগুলো হচ্ছে এক্সট্রা এমসিকিউ। যেই এমসিকিউ গুলা তোমাদের অধ্যায়ের বাইরেও প্রয়োজন, কোনো চিন্তা নাই, আমি সবগুলো তোমাদেরকে একদম শেষ করাই দিব। শুরুতে একটু এখানে খেয়াল করো। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও তো, একদম ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা, এতক্ষণ যা বুঝাইছি সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও তো। সবকিছু ক্লিয়ার কিনা আমাকে একটু কমেন্টে জানাও। আচ্ছা, আগের পেজের পরে আমরা এই পেজে এসেছি এবং এই পেজে এসে আমরা যে জিনিসগুলো পড়তে হবে, দেখো শুধুমাত্র পড়বা ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি হচ্ছে 25টা। কয়টা ভাইয়া? 25টা। ক থেকে ম পর্যন্ত স্পর্শধ্বনি হচ্ছে 25টা, ঠিক আছে? আচ্ছা, এইটুকুই, আর কিছু লাগবে না। আর এখান থেকে দেখো আসলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে ক থেকে চন্দ্রবিন্দু না, ক থেকে ম পর্যন্ত লিখেছে, মানে যে স্পর্শধ্বনি পড়লাম না 25টা, ওইগুলো লিখছে। তো দেখো প্রত্যেকখানে ক থেকে 5টা লিখছে, আবার 6 নম্বর থেকে শুরু করে আরো 5টা লিখছে, এরকম করে চলে গেছে, তাই না? তো এই যে 5টা লিখছে, এই 5টা করে প্রত্যেক জায়গায় লিখছে, তো 5টা বর্ণ মিলে এক একটা বর্গ হয়। কি হয়? এই যে এইটা একটা বর্গ, 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 টোটাল 5টা বর্গ, প্রত্যেকটাতে আবার 5টা করে বর্ণ আছে। এখন কথা হইতেছে যে প্রত্যেকটা বর্গ তোমার মুখস্থ রাখা লাগবে, ঠিক আছে? আচ্ছা, উর্মি বলছে আলহামদুলিল্লাহ ক্লিয়ার ভাইয়া, ফাতেমা ক্লিয়ার, কণিকা ঠিক আছে ক্লিয়ার, ওকে। এখন দেখো প্রত্যেকটাতে 5টা করে বর্ণ আছে, তো এই বর্গগুলো আমাদেরকে মনে রাখা লাগবে। যেমন আমাকে যদি পরীক্ষায় কোয়েশ্চেন করে যে ট বর্গীয় বর্ণ কোনটা, তখন তোমাকে বলা লাগবে এই যে এর মধ্যে যেগুলো আছে এইগুলোই হইতেছে ট বর্গীয়। আবার যদি বলে ত বর্গীয় কোনটা, এই যে এর মধ্যে যেগুলো আছে এগুলো ত বর্গীয়। তো আমাকে কিভাবে মুখস্থ করতে হবে? দেখো এই যে এভাবে মুখস্থ করতে হবে, ক চ ট ত প, কচটতপ। কি পড়তে হবে? কচটতপ। একদম এইভাবে মুখস্থ রাখা লাগবে যে কচটতপ, ঠিক আছে? আচ্ছা, তাহলে ক বর্গের মধ্যে কি কি আছে? এই যে খ, গ, ঘ, ঙ, টোটাল 5টা, আবার পরের 5টা মিলে বর্গ। তো এই হইতেছে ব্যাপার, বর্গ জিনিসটা হচ্ছে এটাই, এর বেশি কিছু না। এ পর্যন্ত বুঝলাম। এরপর আমরা একটু দেখি এর মধ্যে কি আর কিছু লাগবে। বিশ্বাস করো এই পুরোটা পেজের মধ্যে তোমার আর তেমন কিছুই লাগবে না, এখানে তেমন কিছুই পড়ার প্রয়োজন নাই। তবে ছোটখাটো কিছু জিনিস আছে, ওইগুলো আমি শেষের দিকে গিয়ে দেখাবো। এখানে তোমাকে একটু দেখাই, এইটা পরে পড়বো, হ্যাঁ এই জিনিসটা আমি পরে দেখাবো, এই জিনিসটা আমি তোমাদেরকে পরে দেখাবো। এইখানে একটু আসো, সেটা হচ্ছে এই যে দেখো 1900, আমি একটু জুম করে দেখাচ্ছি, 1900 বিসর্গ এবং চন্দ্রবিন্দু চাঁদ। আচ্ছা, কখনো কি একা একা এদেরকে উচ্চারণ করতে দেখছো? কখনো কিন্তু একা একা উচ্চারণ হয় না। যেমন 1900 দিয়ে কোনো বানানই স্টার্ট হয় না। যখন রস্যর পরে আমরা 1900 লিখি তখন অঙ্ক লিখতে পারি, মানে অন্য বর্ণের সাহায্য নিয়ে সবসময় উচ্চারিত হয়, একা একা হইতে পারে না। যেমন এটাকে আমরা বলতে পারি অ, কিন্তু এটাকে যদি বিসর্গ আমরা দিয়ে রাখি তাহলে এটা কি উচ্চারণ করার কোনো ওয়ে আছে? কোনো উচ্চারণ করার ওয়ে নাই। তখনই উচ্চারণ হবে যদি আমরা দু খো এইভাবে লিখি তখন। তার মানে এরা নিজেরা উচ্চারিত হতে পারে না, অন্য বর্ণের সাহায্য নিয়ে উচ্চারিত হয়। তো নিজেরা যে উচ্চারিত হইতে পারে না, নিজেরা মানে হচ্ছে স্বতন্ত্র, স্বতন্ত্র মানে নিজেরা। তো
যেহেতু স্বতন্ত্রভাবে উচ্চারিত হইতে পারে না, অন্যের সাহায্য লাগে, পরের সাহায্য লাগে, অর্থাৎ পরের আশ্রয় লাগে, সেটাকে বলা হয় পরাশ্রয়ী বর্ণ। কি বলা হয়? পরাশ্রয়ী বর্ণ। ঠিক আছে? আচ্ছা, পরাশ্রয়ী বর্ণ কোনটা? এই যে উনিশ্বর, বিসর্গর, চন্দ্রবিন্দু, চাঁদ, কারণ এরা নিজে নিজে উচ্চারিত হতে পারে না। ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখি আর কি লাগবে আমাদের এখান থেকে। এটা আমাদের লাগবে। তারপরে আমি একটু দেখে নিচ্ছি, এখান থেকে আর কিছু প্রয়োজন নাই। এই যে দেখো, এই দুইটা কিন্তু অলরেডি আমি আগে তোমাদেরকে শিখিয়েছি। সেটা হচ্ছে ওই আর ও, এগুলা কি বলতো ভাইয়া? এগুলা যৌগিক স্বরজ্ঞাপক। মানে যৌগিক, ওই যে শুরুতে পড়াইলাম না, দুইটা মিলে একটা হয়, এজন্য এগুলোকে যৌগিক বলা হয়। কোন কোনগুলো মিলে হয় সেটা তো অলরেডি আমি বলে দিয়েছি। সো তোমাদের আশা করি এই সংক্রান্ত আর কোনো সমস্যা হবে না। এই পর্যন্ত যদি কোনো সমস্যা থাকে আর যদি ক্লিয়ারও হয়, সেটাও আমাকে কমেন্টে জানাও। আমরা অনেকটুকু চলে এসেছি। হ্যাঁ, এটাই অ্যাডমিশন ভাইয়া, বেশি কিছু পড়তে হবে না। কতগুলো পৃষ্ঠা পড়ছি দেখো, 1 2 3 4, মাত্র কয়টা পড়া লাগছে? আমি গ্যারান্টি দিচ্ছি, 100% গ্যারান্টি দিচ্ছি, এর বাইরে কোয়েশ্চেন হবেই না। যা পড়াবো এর মধ্যে থেকেই হবে। গত বছর আমরা পড়াইছি না, আমাদের একটা কনফিডেন্স আছে না? তোমরা কমেন্ট করতে থাকো। আর এই সুযোগে তোমাদের অ্যাডভার্টাইজমেন্টটা করে ফেলি। সেটা হচ্ছে আমাদের নতুন যে ব্যাচ আসছে সেকেন্ড টাইমারদের জন্য, তোমরা জানো যে ওইটার ফি বর্তমানে 2200 টাকা, আর ভর্তি চলতেছে। কিন্তু স্টুডেন্ট চাইলে শুরুতে 1500 টাকা পেমেন্ট করে পরের মাসে আমাকে 700 টাকা পেমেন্ট করতে পারবে। আর সব থেকে আরাম হচ্ছে, আমাদের কোচিংয়ে ভর্তি হলে এক্সট্রা একটা বই স্টুডেন্টের কেনার প্রয়োজন নেই, সবগুলো আমরা পিডিএফ আকারে প্রোভাইড করবো। এবং এই পিডিএফগুলো 100% এনাফ হবে একটা স্টুডেন্টের জন্য। প্রমাণ হচ্ছে গত বছর, দেখছোই তো ওরা কিভাবে মাত্র 2 মাস পরে একটা স্টুডেন্ট 46তম হয়ে গেল জাতীয় মেধায়। তাহলে বুঝতে পারতেছো যে পিডিএফগুলো কিরকম। আমার সাথে ডিরেক্ট ইনবক্সে যোগাযোগ করবো ভর্তি হওয়ার জন্য। আচ্ছা, ঠিক আছে, এইগুলা ক্লিয়ার, আর কোনো সমস্যা নাই। এই সবাইকে কমেন্ট করতে হবে, ঠিক আছে? আমি ক্লাসে যদি 50 জন স্টুডেন্ট থাকে, কোনো লাভ নেই যদি ওরা কমেন্ট না করে, রেসপন্স না, একদম তাকায় আসো, কিছুই বলতেছো না, তাহলে কিভাবে হবে বলো? রেসপন্স তো করতে হবে। আমি বকবকায় চাইতেছি, এটা কোনো হইলো? সবাইকে কমেন্ট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এই পর্যন্ত আমরা শিখছি এবং কোনো প্রকার কোনো ভেজাল ছাড়াই শিখে ফেলছি। এখন চলো আমরা চলে যাব একটু এই পাশে। এটাই হইতেছে সেই জিনিস যেটা পড়লে তুমি প্রো হয়ে যাবা। কি হয়ে যাবা? প্রো হয়ে যাবা। প্রো কিন্তু সবাই হইতে পারে না। আমরা বই যখন পড়তেছিলাম তখন আমরা ছিলাম নুব, কেবল আমরা শিখতেছি। এই জিনিসগুলো হইতেছে সেগুলো যেগুলো পড়ে আমরা প্রো হইতে পারবো ভাইয়া। বুঝতে পারছো? এইগুলো সাজায় সাজায় আনা হয়েছে তোমাদের জন্য। আচ্ছা, এখানে একটু দেখো, অর্ধ স্বরধ্বনি, এটা তোমাদের কোয়েশ্চেনে আসে। তো অর্ধ স্বরধ্বনি জিনিসটা কি? এখানে সংজ্ঞা টঙ্গা অনেক কিছু লেখা আছে, বাট এইগুলো দিয়ে কাজ হয় না, দিন শেষে আমাদেরকে মুখস্থই করা লাগে। তো অর্ধ স্বরধ্বনি কি? যেগুলো নিজে নিজে মানে পূর্ণ অক্ষর গঠন করতে পারে না, নিজে নিজের অক্ষর গঠন করতে পারে না, সেগুলোকে অর্ধ স্বরধ্বনি বলা হয়। আচ্ছা, ঠিক আছে, এটা বাদ। এখন কথা হইতেছে অর্ধ স্বরধ্বনি, এই যে চারটা, রস্বই, রস্যউ, অন্তস্থ আর ও, এগুলো আর কেমনে মনে রাখবো? 2 দিন পরে তো ভুলে যাবো। সো আমরা একটা ট্রিক খাটাই, চলো। এটা যেন কি ছিল? অর্ধ স্বরধ্বনি। কি ছিল ভাইয়া? অর্ধ স্বরধ্বনি। তাহলে চলো একটা ট্রিক খাটাই। আচ্ছা, আমরা যখন হিন্দিতে বলি, একজনকে ডাকতেছি, আমরা বাংলাতে বলি যে এই এদিকে আসো। আর যদি হিন্দিতে বলি, যে হিন্দি না, ওইটা মনে হয় পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ, ওয়ে, আমরা বলি না ওয়ে ইধার আ, এটা মনে হয় পাঞ্জাবি, আমি যদি ভুল না করে থাকি। কেমনে ডাকি? ওয়ে ইধার আ, মানে এই এদিকে আসো। তো এই যে কি বললাম? ওয়ে। তো এইখানের ও আর অন্তস্থ, এই দুইটা, আর তারপরে আচ্ছা ওয়ে করে তো আমরা পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজে রাখছি, আর বাংলাতে বলছি যে এই। তবে ইংলিশে যদি আমরা বলি, তাহলে কীভাবে রাখবো? যে হেই ইউ কাম হেয়ার, হেই ইউ কাম হেয়ার, তুমি এদিকে আসো। ওয়েটাকে ইংলিশে করলে ইউ হবে, তাই না? তো রস্বই আর রস্যৌ, এই তো হয়ে গেল চারটা। ও, অন্তস্থ, রস্বই আর রস্যৌ, এই চারটাই হচ্ছে অর্ধ স্বরধ্বনি। আমরা কেমনে মনে রাখবো বলো তো? ওই যে ওয়ে আর ইউ, ঠিক আছে? আচ্ছা, এখন সবাই কমেন্ট বক্সে এই অর্ধ স্বরধ্বনিটা লিখে ফেলো তো। একটা একটা করে লিখবা, বুঝছো? চারটা একসাথে লিখবা না, একটা একটা করে লিখবা, তাহলে মনে থাকবে। এই জিনিসগুলো আসলে পরবর্তীতে তুমি যখন পরীক্ষায় অ্যান্সার করতে যাবে, এই স্মৃতিগুলো মনে পড়বে। তো একটা একটা করে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো, কমেন্ট না করলে এগুলো মনে থাকবে না। অর্ধ স্বরধ্বনি চারটা আমরা শিখে ফেললাম। দ্রুত কমেন্ট করো। আমরা এমসিকিউ একটু পরে পড়বো। তো যাই হোক, দেখো, সাধারণত দেখবা যে মেডিকেলে যখন মানুষ মেডিকেলের যে এক্সামটা সেটা দেয়, তো তুমি খেয়াল করলে দেখবা যে হাজারিন আক্সারের বই, তারপরে গাজী আজমল স্যারের বই, আবুল হাসান স্যারের বই, সব বই পড়েও কিন্তু কেউ কেউ চান্স পায় না মেডিকেলে। তোমরা এই ঘটনাগুলো খেয়াল করছো না? তো আসলে এই ঘটনাগুলো এইগুলোর মতোই, পুরো বই পড়েও হবে না। এই যে কিছু কিছু তথ্য আছে, এগুলো আমাকে আলাদা করে নিয়ে আসতে হয়েছে তোমাদেরকে কমন পাওয়ানোর জন্য।
ওই মেডিকেলের যে রয়্যাল গাইড থাকে ওইখানেও বইয়ের পাশাপাশি এরকম করে এক্সট্রা জিনিসগুলা ছবি তুলে তুলে মানে কাট করে ওই রয়্যাল গাইডে সাজানো থাকে, এই জন্য ওইটা পড়ে মানে মেডিকেলে চান্স পাওয়ার সংখ্যা একদম রেকর্ড পরিমাণ, বুঝতে পারছো? এই জন্যই রয়্যাল গাইড এত ওদের কাছে ভালো। তো আমি ওই সিস্টেমে তোমাদেরকে পড়াইতেছি, যাতে এক্সট্রা করে এই তথ্যগুলো অন্য জায়গা থেকে নেওয়া না লাগে। ভাই এটার পিডিএফ দিবেন পেইডদের? মাহমুদা বলছে হ্যাঁ অবশ্যই, তোমাদেরকে এবার একদম ঝাক্কাস পুরোটা একদম ক্লিয়ার পিডিএফ দেওয়া হবে ইনশাল্লাহ। ঠিক আছে, আচ্ছা কে কে কমেন্ট করছে? ফাতেমা কমেন্ট করছে, মারজান, উর্মি, আর বাকিদের কি হয়েছে? ল্যাবের মধ্যে বসে থেকে কাজ করতেছো? আচ্ছা ঠিক আছে, নুসরাত জাহান, ওকে, যাদের শিখার আগ্রহ আছে তারা কমেন্ট করছে আর কতই ধরে বেঁধে পড়াবো। তো আমরা একটু খেয়াল করতেছি, এরপরে দেখো নুসরাত নোহা বলছে যে বইটার নাম কি বলছিলেন? এটা হচ্ছে মুনির চৌধুরীর নবম দশম শ্রেণীর বই। তুমি যদি অনলাইনে সার্চ করো তাহলে এটা ডাউনলোড করতে পারো, বা আমাকে ইনবক্স করলে আমি দিতে পারবো। মুনির চৌধুরীর নবম দশম শ্রেণীর বই। ভাইয়া আরেকটা বলেন, বুঝতে পারিনি, আরেকবার বলেন, বুঝতে পারিনি। ও আমি বলছি যে যদি বলে যে অর্ধ স্বরধ্বনি কোনগুলা, তো অর্ধ স্বরধ্বনি হচ্ছে এই চারটা। তো এগুলো আবার কেমন মনে রাখবো? ওয়ে আর ইউ, এগুলো মনে রাখলে যে চারটা বর্ণ, ওয়ে, ও, অন্তস্থ, ইউ, রস্বই আর রস্যু, এই চারটা মিলে অর্ধ স্বরধ্বনি। তো ওইটা ছিল একটা ট্রিক আর কি, ছন্দ ছিল। তারপরে আমরা একটু দেখি যে স্বরবর্ণ, স্বরবর্ণটা একটু দেখাচ্ছি। মানে পূর্ণমাত্রা, অর্ধমাত্রার মাত্রাহীন, এই জিনিসটা একদম বইয়ে ক্লিয়ারলি দেওয়া নাই। তো এখানে আমরা একটু দেখি, মোট বর্ণ 11টা আর হচ্ছে ব্যঞ্জন বর্ণ 39টা, টোটাল 50টাই। এটা তো আমরা জানি, কিন্তু অর্ধমাত্রা, পূর্ণমাত্রা, মাত্রাহীন এইটা আমরা কিভাবে মনে রাখবো? তো একটা জিনিস মনে রাখলে আমরা পুরোটা মনে রাখতে পারবো ইনশাআল্লাহ। সেটা হচ্ছে স্বরবর্ণ। কি ভাইয়া? স্বরবর্ণ শীষ দিয়ে উচ্চারণ করতে হচ্ছে স্বরবর্ণ। কি? শীষ দিয়ে উচ্চারণ করতে হচ্ছে স্বরবর্ণ। দেখি, স্বর থেকে 6, স্বর থেকে 6। আচ্ছা, এটা সাধারণ নিয়মটাকে বলে দিই। পূর্ণ, অর্ধ, মাত্রাহীন, মানে শুরুতে পুরোটা আছে, তারপরে অর্ধেক, তারপরে একদমই নাই। তো এই সিকোয়েন্সে সাজাবা পূর্ণ, অর্ধ এবং মাত্রাহীন। তারপরে স্বরবর্ণ আমরা কেমন পড়বো? স্বরবর্ণ থেকে 6, স্বর থেকে 6 আর কি, বুঝছো? তো এটা যদি মনে রাখতে পারি তাহলে পূর্ণমাত্রা স্বরবর্ণ কয়টা পাইলাম? 6। ওকে, আচ্ছা। তো মজার ব্যাপার হলো স্বরবর্ণের পূর্ণমাত্রা যতগুলা 6, ব্যঞ্জন বর্ণের মাত্রাহীনের সংখ্যাই তত, 6। ঠিক আছে, আচ্ছা। তাহলে এই গেল অবস্থা। আর আরেকটা বিষয়, স্বরবর্ণের অর্ধমাত্রা মাত্র একটাই আছে। এটা মনে রাখার জন্য তো আর ছন্দের প্রয়োজন নেই। অর্ধমাত্রা কয়টা আছে? একটা আছে। তো একটু আগে না শিখলাম পূর্ণমাত্রা 6টা, মাত্র শিখলাম অর্ধমাত্রা একটা, টোটাল হলো 6 আর 1 7। আর আমরা তো অলরেডি শিখে আসছি যে মোট বর্ণই 11টা, তাহলে 11 থেকে 7 বাদ দাও, থাকে কত? 4। ওই 4টাই মাত্রাহীন। ঠিক আছে, আমি বুঝতে পারছি? আচ্ছা, আর এটা যেন পড়ছিলাম না আমরা যে ব্যঞ্জন বর্ণ টোটাল 6টা। ঠিক আছে, ব্যঞ্জন বর্ণ টোটাল 6টা, এর থেকে মাত্র একটা বেশি অর্ধমাত্রা, এর থেকে মাত্র একটা বেশি অর্ধমাত্রা 7টা। 6 আর সাথে কত হয়? 6 6 12 13। মোট বর্ণ ছিল 39, তো আমরা জানি। তো 39 থেকে 13 বাদ দাও, কত হয়? 26। এই 26টাই পূর্ণমাত্রা। ঠিক আছে, আমার কথাটা একটু প্যাচ লাগতে পারে, পরবর্তীতে ক্লাসটা যখন রিওয়াইন্ড করবা এগুলো কিন্তু সেভ থাকবে, তুমি আবার করে নিতে পারবা। আমার কথাটা বারবার শুনবা, তাহলেই এটা তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আর এই মোটগুলো তো মুখস্থ করার দরকার নেই, এগুলো মনে থাকলে তো এগুলো এমনি বের করা যাবে, তাই না? আচ্ছা, এখন এই জিনিসটা, এই যে পূর্ণমাত্রা, অর্ধমাত্রা, মাত্রাহীন, এই জিনিসটা ক্লিয়ারলি বুঝছো কিনা আমাকে একটু কমেন্ট করে জানালে আমার খুব উপকার হইতো। মারিয়া ইসলাম বলছে ভাইয়া আরেকবার বলেন, বুঝতে পারেন। আমি তো বুঝাইলাম আপু, ওইটা 4টা জাস্ট আমাদেরকে বর্ণ মনে রাখা লাগবে, সেটার জন্য একটা ছন্দ দিলাম, ওয়ে আর ইউ। এই জিনিসগুলো তোমাকে কোয়েশ্চেনে দিবে যে অর্ধ স্বরধ্বনি কোনটা, এই যে নিচে দেখছো না, নিচের কোনটি অর্ধ স্বরধ্বনি, তখন তোমাকে উত্তর করা লাগবে যে এর মধ্যে কোনটা অর্ধ স্বরধ্বনি। ঠিক আছে, আচ্ছা, এই জিনিসগুলো তোমাদেরকে আমি বুঝাচ্ছি, আগে এই জিনিসগুলো পড়ে নাও। ভাইয়া এগুলো অনেক আগে পড়ছি। এমডি লিখন মিয়া বলছে ভাইয়া এগুলো অনেক আগে পড়ছি। ভাইয়া তুমি মনে হয় সেকেন্ড টাইমার না? তো তুমি আগে যেগুলো পড়ছিলে না, এই বছর সেগুলোই পড়াবো। আগের বছর যদি 3 কোনো 6 পড়ো, তাহলে এই বছর 3 কোনো 7 পড়াবো না। আগের পড়াগুলো ভালো করে পড়ানোর জন্য চান্স পাও নাই। এবারে আবার শুরু থেকে একদম 0 থেকে শুরু করা হইতেছে। হয়তোবা তুমি অনেক ভালো পারো, 0 অবস্থানে নাই, কিন্তু অনেকেই আছে এখানে যে 0 থেকে শুরু করা দরকার। তো এখান থেকে শুরু করতেছি, একদম টপে চলে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে, শুরু থেকে শুরু করতে হয়েছে। আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্ত যদি হয়ে যায় তাহলে চলো আমরা একটু এখানে কিছু জিনিস শিখি। সেটা আমরা এই যে শুরুতে দেখাইছি যে ব্যঞ্জন বর্ণের সংক্ষিপ্ত রূপকে কি বলা হয়? ফলা বলা হয়। ঠিক আছে, আচ্ছা, এখানে আর একটা জিনিস একটু দেখি, মৌলিক স্বরধ্বনি। এই মৌলিক স্বরধ্বনিগুলো তোমাদেরকে একটু মনে রাখা লাগবে। আচ্ছা, আমি একটু বলে রাখি তোমাদেরকে, মৌলিক স্বরধ্বনি মুখস্থ রাখা কি খুব বেশি কঠিন? মৌলিক স্বরধ্বনি হচ্ছে টোটাল 7টা। এটা একটু মুখস্থ রাখবা, সমস্যা নাই, এটা মনে রাখতে সমস্যা নাই। ও আরেকটা বিষয়,
মৌলিক স্বরধ্বনি কি মুখস্থ রাখা খুব বেশি কঠিন? না, তেমন কোনো কঠিন না। যেমন দেখো, আমি যদি তোমাদেরকে বোঝাই, ওই যে ও আর ওই, ও আর ওই, এইগুলা মনে রাখানোর সময় কি বলেছিলাম, কোন কোনটা মৌলিক স্বরধ্বনি ছিল বলতো? ওইটার মধ্যে আমরা পাইছিলাম সরিয়, আমরা পাইছিলাম রস্বই, আমরা পাইছিলাম রস্যৌ। ওই যে ভাগ ভাগ করে পড়লাম না, এই যে দেখাই দিচ্ছি, দাঁড়াও, এইখানে নাকি এইখানে ছিল, এই যে এখানে পড়াইছিলাম সরিয়, রস্বই, রস্যৌ। তো ওইটার কথা আমি বলছি আর কি। তো দেখো একটু, মৌলিক স্বরধ্বনি আমরা মনে রাখা কি খুব বেশি কঠিন? না, একদম শেষের দিকে ছিল, এই যে দেখো, হ্যাঁ। তাহলে এই তিনটা আমরা অলরেডি মুখস্থ রাখতে পারছি। তো সরিয় মনে রাখলে সরিয়াও মনে থাকবে, সমস্যা নাই। আর এই অদ্ভুত জিনিসটা এই অ্যাটা মনে রাখাও আমাদের জন্য অনেক ইজি। এ আর ও, এইগুলো মনে রাখা তেমন কোনো কঠিন বিষয় না। এগুলোর জন্য ছন্দ আমার কাছে থেকে চাইও না, কারণ অনেক ছন্দ পড়তে পড়তে একসময় ছন্দ মনে রাখার জন্য আবার আরেকটা ছন্দের প্রয়োজন হবে। একটা বিষয় এখানে বলে রাখি, এই যে দেখতে পাচ্ছ না, এই অ্যাটা আসছে মোহাম্মদ আব্দুল হাই, নামটা মনে রাখতে পারবা? এখানে আব্দুল কাটা পড়ছে, আব্দুল হাই এটা নিয়ে আসছে। তো এইটা ছিল কি জানো, এই কিন্তু এই একে পরিবর্তন করে এর পাশে লাগানো হয়েছে। এটা কে লাগিয়েছে? এই ধ্বনির প্রবর্তক হচ্ছে মুনির চৌধুরী। দুজনের মধ্যে হালকা পাতলা মারামারি আছে, না মারামারি নাই, আমি বোঝানোর জন্য জাস্ট বলতেছি। এই এটাকে আনছে আব্দুল হাই, আর এটা মুনির চৌধুরী। ঠিক আছে, এখন এই ছিল আমাদের কথাবার্তা। এখানে অনেক প্র্যাকটিস আছে, এইগুলো আমি তোমাদেরকে ধরবো এখন, দেখি কে পারে, কে এই ক্লাসগুলো করছে। আর এই জিনিসগুলো আমি তোমাদেরকে অলরেডি পড়াইছি। আচ্ছা, আমাকে এখন এটার উত্তর করতে পারবা? এটা খুবই সোজা, 59 নাম্বারের উত্তর করতে পারবা? খুবই দ্রুত একটু উত্তর করে ফেলো তো। আমি একটু কমেন্টগুলো পড়তেছি। এমবি শেষ ভাইয়া, তাই আর ক্লাসটা কন্টিনিউ করতে পারলাম না। আচ্ছা ঠিক আছে, পরে করে নিও, রেকর্ড থাকবে। বাট ভাইয়া আজকে আপনার ফার্স্ট ক্লাস ছিল, যেটুকু ক্লাস করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ভাইয়া 9ম শ্রেণীর যে নতুন একটা বই বাহির হয়েছে, ওই বইটাও কি পড়তে হবে? না, মোটেও না, মনির চৌধুরী এই বইটাই তোমাদের জন্য যথেষ্ট। এটা পড়ে মানুষ বিসিএস প্রিপারেশন নেয়। ভাইয়া আমার নেট অনেক প্রবলেম করতেছে, রেকর্ড করে নেব, ঠিক আছে। আচ্ছা, 59 নাম্বারের উত্তর খুবই দ্রুত করে ফেলো, দেখি উত্তর করতে পারো কিনা। ওই কোনটা মিলে হবে? উর্মি আক্তার বলছে যে গ। আচ্ছা, তারপরে দেখা যাক। উর্মি আক্তার বলছে গ। আর কারো কি উত্তর পাবো আমি? কি হচ্ছে ভাই এটা? কারো কোনো রেসপন্স নাই। নুসরাত জাহান বলছে গ। আর কেউ? খুবই কষ্টে দুইজন উত্তর করতে পারছে, সেটা হচ্ছে গ, সরিয় আর রস্বই। হাবিবুর রহমান অনেকক্ষণ পর মুখ খুলছে। ফাতেমা আক্তার গ। ঠিক আছে, হ্যাঁ, এটা আমি তোমাদেরকে একটু আগেই শিখিয়েছিলাম। এখন আমাকে আরো বেশ কিছু কোয়েশ্চেনের উত্তর তোমরা করবা। এখন তোমাদের একটু রেসপন্স নেওয়ার পালা। পড়া কিন্তু এখন আমাদের শেষ হয়নি, এখনো অনেক বাকি আছে। আচ্ছা, মাত্র আমি পড়াইলাম, এটার কি উত্তর করতে পারবা? বাংলা বর্ণমালায় মৌলিক স্বরধ্বনি কয়টা? এটার উত্তর করতে পারবা? মাত্র পড়াইছি, যারা ক্লাস দেখছে জাস্ট তারাই উত্তর করতে পারবে। নেট প্রবলেম করতেছে, আসলে পুরো দেশ জুড়ে নেটের খুব সমস্যা, যদিও আমার নেট ঠিকঠাকই আছে। আচ্ছা, এটার উত্তর কেউ করতে পারবে কি? মেহরিন সুলতানা বলছে যে 49 নামে কিছু নাই। উর্মি আক্তার বলছে 7, হ্যাঁ যে মাত্র শিখাইলাম। ফাতেমা বলছে 7, তারপরে জান্নাতুল ফেরদাউস, সুমাইয়া ও বলছে 7, নুসরাত জাহান। ওকে, ঠিক আছে। আচ্ছা, পারছো, আলহামদুলিল্লাহ। তাহলে দেখি এই জিনিসগুলো। আচ্ছা, আমাকে এইটাকে বলতে পারবে? মাত্র আমি শিখাইলাম, বলো তো যে স্বরবর্ণের মাত্রাহীন কয়টা? উত্তর করো। স্বরবর্ণের মাত্রাহীন বর্ণ কয়টা ভাইয়া, বলো তো? মনে করতে পারবা এই মুহূর্তে কেউ? নুসরাত নোহা বলছে স্যার বইটার নাম কি? এই বইটার নাম হচ্ছে, আমি যেটা এটা তৈরি করছি, এটা বিভিন্ন জায়গা থেকে তৈরি করছি, যেখান থেকে পাইছি, অনেস্টলি একদম। এটা নিউরন কোচিং এর বই থেকে কিছু এমসিকিউ নিছি, মেডিকন বই থেকে কিছু নিছি, মানে যেখান থেকে যেটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে, যেগুলো আমি স্টুডেন্টদেরকে প্রতি বছর পড়াই, সেগুলো আর কি টুকায় টুকায় নিয়ে আসছি তোমাদেরকে এক জায়গায় করার জন্য, যাতে তোমাদেরকে কমন পাওয়ার জন্য অনেক অনেক বই না পড়া লাগে। জাস্ট আমার কাছে আসলে তোমাদের পড়াটা হয়ে যায়। মাত্রাহীন বর্ণ স্বরবর্ণের কয়টা বলতে পারবে? নুসরাত জাহান বলছে মাত্রাহীন, বলছে কিন্তু মাত্রাহীন।
মাত্রাহীন বলছি। উর্মি আক্তার বলছে 4। আমি একটু আগে বলছিলাম যে মাত্রাহীন মনে রাখা খুবই বেশি সোজা। আচ্ছা দেখাই ফেলি, তোমরা হয়তো বা উত্তর করতে পারবে না। এই যে দেখো, উর্মি আক্তার শুধুমাত্র উত্তর করতে পারছে, নুসরাত তুমি যেটা উত্তর করছো সেটা পূর্ণ মাত্রা ছিল, ঠিক আছে। আচ্ছা, ফাতেমা অলরেডি উত্তর করছিল, জাস্ট নেট প্রবলেমের কারণে আসতে সমস্যা হয়েছিল। জান্নাতুল ফেরদৌস ঠিক আছে, একটু মনে হয় দেরিতে কথা যাচ্ছে। আচ্ছা যাই হোক, এই ছিল তোমাদের টোটাল এমসিকিউ পড়ালেখা, ঠিক আছে। এর বাইরে তোমাদের এক্সট্রা কোনো তথ্য পড়া দরকার নাই। এখন আমাদের শুধুমাত্র 1 নাম্বার ভরসা যেটা, সেটা হচ্ছে মুনির চৌধুরীর বই। তাহলে আমাকে একটু কমেন্ট করে জানাও তো, মাত্র যে আমি শিখাইলাম ক থেকে ম পর্যন্ত এই 25টা টোটাল, এগুলাকে কি বলা হয়, কি ধ্বনি বলা হয় বলো তো? 25টাকে কি ধ্বনি বলা হয়? ঘোষ, অঘোষ, অল্পপ্রাণ, মহাপ্রাণ, নাকি স্পর্শ, নাকি কি বলা হয় বলো? মাত্র যেটা পড়াইছি সেটাই বলবা। আরো অনেক নামেই পরিচিত, কিন্তু মাত্র যেটা পড়াইছি সেটার কথা বলবা। নুসরাত জাহান বলছে সরি ভাইয়া বুঝতে পারিনি। আচ্ছা ঠিক আছে, পরবর্তী থেকে মন দিয়ে দেখবা। আচ্ছা ঠিক আছে, এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস পড়াচ্ছি, এখানে একটু খেয়াল রাখো। ফাতেমা আক্তার বলছে স্পর্শ। হ্যাঁ, এই যে ক থেকে ম পর্যন্ত টোটাল যে 25টা বর্ণ আছে, এগুলাকে স্পর্শ ধ্বনি বলা হয়। এটা কে বলতে পারলো? ফাতেমা আক্তার। আচ্ছা ঠিক আছে, এরপরে আমরা একটু দেখি এখানে যে আবার চলে আসে, দেখছো যে স্পর্শ ব্যঞ্জন হচ্ছে এই যে 25টা, এই 25টাকে বলা হয় স্পর্শ ব্যঞ্জন। তো যাই হোক, এরপরে আমরা এখানে যে জিনিসটা আমাদের পড়তে হবে সেটা হচ্ছে দেখো, তালব্য শ, এই যে সব দন্ত মানে স শীষ দেওয়া যতগুলা সেগুলোকে একসাথে করছে। তালব্য শ, মূর্ধন্য ষ, দন্তস্ব আর হ। একটা এক্সেপশন, সেটা হচ্ছে হ। বাট হ বলার সময়ও একদম আমাদের মুখের ভেতর থেকে অনেক দ্রুত, অনেক জোরে বাতাস সবেগে বেরিয়ে যায় জন্য এটাকেও শীষ বর্ণ সরি শীষ ধ্বনির মধ্যবর্তী অন্তর্ভুক্ত করা হয়। তো এইগুলা উচ্চারণ করতে শীষ হয়, তাই এটাকে বলা হয় শীষ ধ্বনি, বা শীষ বের হয়ে যায় জন্য উষ্ম ধ্বনি, ঠিক আছে, উষ্ম ধ্বনি। তো উষ্ম ধ্বনি, আর এই বর্ণগুলোকে কি বলা হচ্ছে? উষ্ম বর্ণ, ঠিক আছে। এগুলোকে কি বলা হচ্ছে? উষ্ম বর্ণ। কোনগুলো? এই সবগুলা, তালব্যস্য, মূর্ধন্যস্য, দন্তস্ব আর হ, ঠিক আছে। মুখ থেকে অনেক জোরে বাতাস বেরিয়ে যায়, তাই এটাকে কি বলা হচ্ছে? এটাকে বলা হচ্ছে শীষ ধ্বনি বা উষ্ম ধ্বনি। ওকে, আচ্ছা। এই যে ব আর অন্তর্জ, এই দুইটাকে বলা হয় অন্তস্থ ধ্বনি। এইটা মনে রাখা তেমন কোনো গুরুত্বপূর্ণ বিষয় না, তারপরে একটু দেখে রাখবা, বলাই যায় না। অন্তস্থ কেন বলা হয় ওইটারও কারণ আছে ভাইয়া, কিন্তু এত কারণ দিলে তুমি নিতে পারবে না, তুমি তো অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমার মাথায় তো জাস্ট লিমিটেড তথ্য ঢুকাইতে হবে। তোমাদেরকে আমি দেখছিলাম না যে জিকে পড়াইছি মাত্র কয় পেজ, মাত্র এটা আমার জীবনের রেকর্ড যে মাত্র 67 পেজ পড়াইছিলাম। আমি ভয়ে ভয়ে পড়াইছিলাম যে আল্লাহ না করুক যদি কমন না আসে তাহলে স্টুডেন্টগুলোর কি হবে। অন্যান্য কোচিংয়ে কি হয়েছে, এতগুলো পড়ায় কি লাভ হয়েছে? তোরা তো 67 পেজ পড়ে যারা চান্স পাইছে গত ব্যাচ থেকে, আরামসে 67 পেজ পড়ছে, চিল মুডে যে পরীক্ষা দিয়ে চলে আসতে পারছে। আচ্ছা ঠিক আছে, এরপরে হচ্ছে অন্তস্থ ধ্বনি। আমরা কি কি শিখলাম? অন্তস্থ ধ্বনি হচ্ছে অন্তর্জ আর ব গেল। এরপরে আমরা এখান থেকে এই যে দেখো স্বরধ্বনির উচ্চারণ, আমরা কিন্তু এর মধ্যে যা যা বাদ দিছি না ওইগুলো আমাদের প্রয়োজন নাই। এরপরে দেখো স্বরধ্বনির উচ্চারণ, তাই না? তো স্বরধ্বনির উচ্চারণ আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে এই পুরো অংশটা দেখতে পাচ্ছ, এই যে এই পুরো অংশ, এই পুরো অংশ পড়তে অনেক সময় লাগার কথা, অনেক প্যারা হওয়ার কথা, কিন্তু এই পুরোটাকে আমরা শিখবো ইনশাআল্লাহ মাত্র 5 মিনিটের মধ্যে। কয় মিনিটের মধ্যে? মাত্র 5 মিনিটের মধ্যে। যারা পুরনো স্টুডেন্ট তারা অলরেডি এটা জানো, বাট তারপর আমি একটু তোমাদেরকে যারা যারা নতুন স্টুডেন্ট আছে তাদের জন্য তোমাকে লিখতে হবে, যেহেতু আমি একদম টপ টু বটম সব কিছু পড়াইতেছি। তাহলে সবার সামনে খাতা আছে কিনা আমাকে একটু কমেন্ট করো তো। খাতায় কিন্তু লিখতে হবে এটা। আচ্ছা সবাই তৈরি তো? তাহলে দেখো আমি লিখছি, যদি তৈরি হয়ে থাকো আমি লিখছি। দেখো শুরুতে এটা কিভাবে সাজাবা, এই জিনিসটা লিখার উপরে ডিপেন্ড করে মনে থাকবে। যদি না লিখতে পারো তাহলে মনে থাকবে না। আমরা কিভাবে লিখবো? শুরুতে লিখবো, শুরুতে আমরা এইভাবে লিখবো রস্বই, আর এইখানে লিখবো দীর্ঘই। আচ্ছা এটা লেখা শেষ। এরপরে এ, এরপরে লিখবো আ। সিরিয়াল বাই সিরিয়াল লিখছি। আচ্ছা সিরিয়ালটা কেমনে লিখছি সেটা আমি একটু পরে বলবো, সমস্যা নাই। আপাতত এটা দেখো যে এটা সিরিয়ালে লিখতে হবে, এটা জাস্ট আপাতত মাথায় রাখো।
এরপরে আবার আমরা সিরিয়ালের মধ্যে চলে যাব এবং এইবার সিরিয়াল মানে লিখব যে রস্যু দীর্ঘ ও আর সরিয়, এই তিনটা এক গ্রুপ, এই তিনটা এক গ্রুপ, ঠিক আছে? এই তিনটা গ্রুপ, এই তিনটা এক গ্রুপ। এখন এইগুলা আমরা আসলে কেন লিখলাম? তো এই যে সিরিয়াল বাই সিরিয়াল লিখা, এইটাকে আমরা কিভাবে মনে রাখবো? আমরা যখন লিখবো তখন সিরিয়ালটা কেমন মনে রাখবো? তো এই তিনটা মনে রাখার জন্য আমরা একটা জাস্ট ওয়ার্ড মনে রাখবো, জাস্ট একটা ওয়ার্ড মনে রাখলে আমরা সেটা করতে পারবো। সেটা হচ্ছে দিয়েন না। এই বাংলা ওয়ার্ডটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে এই তিনটে সিরিয়াল বাই সিরিয়াল লিখতে পারবো। কিভাবে বলো তো? এই ফাতেমা যে আগে ও করছিল ক্লাস, সো ও আগে কমেন্ট করে ফেলতে পারছে। তো দি থেকে এই যে রস্যইটা, এই জন্য এখানে রস্যই দিব। রস্যই দিলে একটা দীর্ঘ দিব, সমস্যা নেই। রস্যই দীর্ঘ তো একই ব্যাপারই, জাস্ট মানে সিকোয়েন্সটা এত একই। তো দি এ, এখানে এ আসছে, এ বর্ণ আসছে, কি আসছে? দি এ। এই কারোর জন্য এখানে একটা এ লিখে দিছি। কি লিখে দিছি ভাইয়া? এ লিখে দিছি। তারপরে না আ, শেষে কি আসছে? আ আসছে। এই যে আ লিখে দিছি। তো এখন এই তিনটা লিখতে কি খুব বেশি সমস্যা হবে? দিয়েন না, এটা দিয়ে আমরা এই তিনটা লিখে ফেলতে পারবো সিরিয়াল বাই সিরিয়াল। আর এইগুলা করার জন্য কি করতে পারবো? উত্তর দিয়েন না, উত্তর। উত্তর মনে রাখলে কি হবে? এই রস্য থেকে এই রস্য আমরা মনে রাখতে পারবো। রস্য দীর্ঘ তো একই সিকুয়েন্সেরই, সো এটা মনে রাখতে পারবো। উত্তর এই তয় তয় থেকে ও এখানে লিখে দিলাম। আর র র অ, শেষে কি আসছে? অ, এই জন্য এখানে অ লিখে দিছি। তো আশা করি সিকোয়েন্সটা মনে রাখতে তোমাদের তেমন কোনো সমস্যা হবে না। এই তিনটা এই গ্রুপ গ্রুপ করে সিরিয়াল বাই সিরিয়াল তুমি একদম সুন্দর করে লিখতে পারবা। আচ্ছা, লিখছো তুমি সিরিয়াল বাই সিরিয়াল লিখছো। এখন এটা আমরা কেন লিখলাম বলো তো? দেখি, এইটা আসলে উচ্চারণ স্থান, মানে এই জিনিসগুলো আমাদের মুখের কোন জায়গা থেকে উচ্চারণ হয় সেটা মনে রাখার জন্য আমরা এই কাজটা করছি। তাহলে আমরা কিভাবে মনে রাখতে পারি? শুরুতে আমরা নিব যে উচ্চ, শুরুতে আমরা উঁচু থেকে আসব। উঁচু মানে কি? উচ্চ। উচ্চ, একটু নিচে নামবো, মধ্য, তার আরেকটু নিচে নামবো, নিম্ন। ঠিক আছে? সেম কাজ আবার করব। শুরুতে নিব উচ্চ, তারপরে নিব মধ্য, তারপরে নিব নিম্ন। ঠিক আছে? উচ্চ মধ্য নিম্ন, উচ্চ মধ্য নিম্ন। তারপরে এখন আমরা সামনে থেকে পেছনে আসব। সেটা হচ্ছে সম্মুখ, সম্মুখ, তারপরে লেখা লাগবে না। এই যে দেখো, এই তিনটা আমরা সেম জিনিসই লিখবো। উচ্চ সম্মুখ, মধ্য সম্মুখ, আর নিম্ন সেম জিনিস সম্মুখ। একটু হয়তো বা অগোছালো হয়ে গেছে, বাট আমি লাইনটা ঠিক করে রাখার জন্য একটু তোমাদেরকে আঁকাই দিচ্ছি যে কোনটা আসলে এক লাইন। এইটা এক লাইন, এইটা এক লাইন, এইটা এক লাইন। তারপরে এখানে দেখো, এই তিনটা আমরা সম্মুখ দিছিলাম, এই যে এই তিনটা আমরা সম্মুখ দিছিলাম, আর এই তিনটাকে আমরা পশ্চাৎ দিব। উচ্চ পশ্চাৎ, কি দিব? পশ্চাৎ। এইটা আমরা দেবো পশ্চাৎ, এইটা আমরা দেবো পশ্চাৎ। তাহলে লাইনটা কি দাঁড়ালো দেখো তো, আমি তোমাদেরকে একটু বলে দিই। শুরুতে রস্যই দীর্ঘই দাঁড়ালো উচ্চ সম্মুখ স্বরধ্বনি। স্বরধ্বনি এখানে লিখি নাই, সবাই লিখে নিবা। উচ্চ সম্মুখ স্বরধ্বনি, এ মধ্য সম্মুখ স্বরধ্বনি, আ নিম্ন সম্মুখ স্বরধ্বনি। আবার নিচের গুলা উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি, মধ্য পশ্চাৎ স্বরধ্বনি, আর রস্যই কি সরিয় কি নিম্ন পশ্চাৎ স্বরধ্বনি। তো এইটাই ছিল ওই জিনিসটা কিছুক্ষণ আগে এই যে এটার কথা বলতেছিলাম না, যে পুরা অংশ জুড়ে এই জিনিসটা ব্যাখ্যা করা আছে। আমরা 5 মিনিটের মধ্যে সারাংশ করে ফেললাম। এইটাই তোমাকে পরীক্ষায় কিভাবে কোয়েশ্চেন দিবে, যে রস্যই আর দীর্ঘই দিয়ে বলবে যে এটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়। নিচে অনেকগুলো এরকম অপশন থাকবে, তার মধ্যে তোমাকে কোন অপশন সিলেক্ট করতে হবে? এই যে উচ্চ সম্মুখ স্বরধ্বনি, এটাই সিলেক্ট করতে হবে। ঠিক আছে? খুব বেশি ভেজাল লাগলো? আমি যদি আরেকবার একটু তোমাদেরকে সামারি করে দেই, সেটা হচ্ছে আমরা শুরুতে এইগুলাকে সিকোয়েন্স বাই সিকোয়েন্স লিখবো। প্রথম স্টেপ একটু ক্লিয়ার করে দিতেছি। শুরুতে হয়তো তোমাদের একটু গোলমাল লাগছে, আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। শুরুতে সিরিয়াল বাই সিরিয়াল লিখবো। তাহলে সিরিয়াল বাই সিরিয়াল লেখার জন্য আমরা কি মনে রাখতে পারি? দিয়েন না উত্তর। এই দুইটা শব্দ মনে রাখলে আমরা সিকোয়েন্সে লিখতে পারবো। দিয়েন না উত্তর। তো এখান থেকে আমরা সিকোয়েন্সে লিখে ফেললাম রস্যই এ আর আ। উত্তর থেকে রস্যৌ ও আর সরিয়, সিকোয়েন্সে লেখা শেষ। এরপর আমরা উচ্চ মধ্য নিম্ন, উচ্চ মধ্য নিম্ন, লেখা শেষ। এই তিনটাকে দিব, যেহেতু এই তিনটা গ্রুপ, এই তিনটাকে দিব সম্মুখ, এই তিনটাকে দিব পশ্চাৎ। শেষ, লেখা হয়ে গেছে। এখন তাহলে রস্যৌ কি? উচ্চ পশ্চাৎ স্বরধ্বনি। তাহলে যদি বলে যে মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটা, তাহলে উত্তর কোনটা হবে? আমাকে একটু উত্তর করে জানাবো। আমি কোশ্চেন করছি তোমাদেরকে, যদি বলে মধ্য পশ্চাৎ স্বরধ্বনি কোনটা, তাহলে উত্তর কি হবে? এখানে দেখেই উত্তর করতে পারো, শুরুতে যেহেতু উত্তর করতে পারবা।
হাবিবুর বলছে যে লাইভে আমার এখানে 7 জন দেখাচ্ছে, আসলে কি 7 জন? হ্যাঁ, আসলেই 7 জন, আসলেই এই অবস্থা। তাহলে বলো যে এরপরেও তোমাদেরকে মানে ফ্রি ক্লাস কেমনে দিতে ইচ্ছা করবে? আমি 2-1 দিনের মধ্যে ইনশাল্লাহ পেইডের ক্লাস শুরু করব। আর এই ফ্রি ক্লাসগুলো যে কি করবো আমি জানি না, যদি স্টুডেন্টরা অ্যাড না হয় তাহলে তো এভাবে তো করানো সম্ভব না। ফাতেমা কোয়েশ্চেন করছে, উত্তর করছে যে ও, নুসরাত উত্তর করছে এ আর ও। নুসরাত একটা জিনিস ভুল করছে, ও এ আর ও এই দুইটা একসাথে বলছে, কিন্তু নুসরাতকে বলে রাখি যে আমি বলছিলাম যে মধ্য পশ্চাৎ, এ তো মধ্য পশ্চাৎ নাই, এ হচ্ছে মধ্য সম্মুখ, তাই উত্তর শুধুমাত্র হবে ওই যে ফাতেমা যেটা উত্তর করছে সেইটা, ও, এটা হবে উত্তরটা আর কি। একটা ছোট কথা বলে আজকের ক্লাস শেষ করব, সেটা হচ্ছে যে সেকেন্ড টাইমারদের সব থেকে বড় একটা ধোঁকা হচ্ছে যে ওরা যখন পড়ে তখন মনে করে যে এই জিনিসগুলো তো আমি আগের বছরে পড়ছি, সো এই বছর আমার কোনো পড়ার প্রয়োজন নাই, এটা তো আগেও দেখা আমাদের। তো এইটাই হইতেছে তোমাদের বড় ধোঁকা, সব থেকে বড় ধোঁকা। কেন? এটা তুমি এক্সামের পরে বুঝতে পারবা, সেকেন্ড টাইম এক্সাম যখন হয়ে যাবে তখন বুঝতে পারবে যে এটা সব থেকে কেন বড় ধোঁকা ছিল। তুমি যেইটাই পড়তে যাবে তোমার মনে হবে যে এটা আমি পারি, আমার সমস্যা নাই, কিন্তু পরীক্ষায় গিয়ে অ্যাপ্লাই করতে পারবা না, মানে তোমার আধো আধো মনে আছে। তাই আমি বলবো যে এই যে ফাতেমা যেভাবে করতেছে, মানে ও কিন্তু এই জিনিসগুলো পড়ছে, যথেষ্ট ভালো পারফর্ম করছিল শুরুর দিকে, তারপরেও এইগুলো উত্তর ও করতেছে, ওর মতন করে পড়ো, বুঝতে পারছো? তো যাই হোক, এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা আমাকে একটু কমেন্ট করে জানাও। এই পর্যন্ত কারো কোনো প্রকার সমস্যা আছে কিনা আমাকে দ্রুত কমেন্ট করে জানাও। কারো কি এই পর্যন্ত কোনো সমস্যা আছে? আচ্ছা, অল ক্লিয়ার। তাহলে আজকে আমরা আমাদের ক্লাস এই পর্যন্তই রাখবো, এই যে এই পর্যন্ত। ইনশাল্লাহ আগামীকাল আমাদের আর একটা ক্লাসের প্রয়োজন হবে, আর একটা ক্লাস করাইলেই আমাদের এই ধ্বনিতত্ত্বের টোটালটা শেষ হয়ে যাবে। আর তোমাদের জ্ঞাতার্থে একটা সুখবর দিয়ে রাখি, এই যে এখানে দেখছো শব্দে অবস্থান ভেবে সুরীয় 2 ভাবে লেখা হয়, মানে সংবৃত বিবৃত উচ্চারণ। তো আমি গত বছর তোমাদেরকে এই জিনিসগুলো পড়িয়েছিলাম, যে আমি ভেবেছিলাম যে হয়তো বা এটা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু তোমাদের ভালো লাগবে শুনে যে এই জিনিসটা আমরা সুন্দর করে আরামসে পুরোটা কাটা দেবো, বুঝতে পারছো? এই যে পুরোটা এটা আমরা কাটা দিব, এখান থেকে আমাদের কিছুই পড়া লাগবে না, শুধুমাত্র এই যে ব্যঞ্জন বর্ণের উচ্চারণ এই অংশটুকু আমরা পড়বো, দ্যাটস ইট, এতটাই সোজা। ঠিক আছে, ওকে, ক্লিয়ার। তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই। ইনশাল্লাহ নেক্সট দিনে আমরা ধ্বনিতত্ত্বের পুরোটা ক্লাস কমপ্লিট করে দিব, এবং এইভাবেই বাংলার একটা একটা করে দেখতে দেখতে এবছরে আমাদের বাংলার 15 থেকে 20টা ক্লাস শেষ হয়ে যাবে, তোমাদের সেকেন্ড টাইমারের প্রিপারেশন হয়ে যাবে, এবং এই ব্যাচ থেকে ইনশাল্লাহ তোমাদের চোখের সামনে দিয়ে তোমাদের সেকেন্ড টাইমারের কিছু বন্ধু বান্ধব চান্স পেয়ে যাবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই।